রাজনৈতিক ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করবার যেমন আর কেউ রইল না, তেমনি এই যে নানা পক্ষ নাড়িয়ে গেল, যাদের মধ্যে অনেকেই বাংলাদেশের চরিত্রটাই বদলে ফেলতে চায়। কেউ বলছেন বাংলাদেশের নারীদের 4 ঘন্টা কাজ করা উচিত, কেউ বলছেন বাংলাদেশের নারীদের আর বের হওয়া উচিত না, কেউ কেউ বাংলাদেশের নারীরা কে কোন পোশাক পরবেন ঠিক করে দিচ্ছেন। কিংবা আবার আমরা দেখছি যে ভয়াবহ অশ্লীল স্লোগান ছাড়া বাংলাদেশে আসলে বোধহয় ফ্যাসিবাদ বিরোধী কিংবা মানে ভারত বিরোধী তার রাজনীতি করা যাচ্ছে না। এই পুরো প্রক্রিয়াটা সম্ভব হচ্ছে এমন একটা পরিস্থিতিতে যখন খালেদা জিয়ার মতো সর্বজন গ্রাহ্য ওই রাজনীতির আর কোনো নেতা অবশিষ্ট নাই। অর্থেই এক যুগের অবসান হলো, মানে বর্ণাঢ্য এক রাজনৈতিক যুগের অবসান হলো খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমে। মানে আমাদের পুরো জীবৎকালটাই আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতি যে দুই নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, তাদের মুদ্রণা প্রবর্তন এবং সেই তত্ত্বের এক রকমের বিকাশ সাধনের চেষ্টা করে গেছেন সর্বসাধ্য দিয়ে। -2 ফর্মুলার যে কার্যকলাপ, যে প্রচার নেত্রী রাজনীতি থেকে বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছেন, আরেক নেত্রী দেশে ছিলেন বটে, কিন্তু তিনি এক অভিভাবক এসব বলে আবেগ প্রকাশ করছে বটে, কিন্তু ভুলে গেলে চলে না 2024-এর আগস্টের পর না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খালেদা জিয়ার কাছে কোনো পরামর্শের জন্য গিয়েছিলেন, না যেই ডক্টর ইউনূস একরকম কোথা থেকে জানি প্যারিস থেকে উড়ে এসে বাংলাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করলেন, তিনি কোনো পরামর্শের জন্য খালেদা জিয়ার দ্বারস্থ হয়েছিলেন, কিংবা খালেদা জিয়ার কাছে কোনো বুদ্ধি পরামর্শের জন্য এই তরুণ নেতারা 2024-এর আগস্টের পর থেকে যেই তরুণ নেতারা বাংলাদেশের রাজনীতি দাপড়ে বেড়াচ্ছে, কিংবা বাংলাদেশের রাজনীতিতে যে নতুন ধরনের ভাষা, নতুন ধরনের রাজনৈতিক নানা রকম তত্ত্ব, কিংবা নতুন এক রাজনৈতিক ধারার দিকে বাংলাদেশকে ঝুঁকে পড়তে দেখা যাচ্ছে, তাদেরও কাউকে কিন্তু খালেদা জিয়াকে পরামর্শ নিতে বা খালেদা জিয়ার সঙ্গে কোনো আলাপ আলোচনা করতে 2024-এর আগস্টের পর যেতে দেখা যায় নাই। কারণ সব কিছু সব বোঝবার, মানে খালেদা জিয়ার মৃত্যু কি করে একটা বর্ণাঢ্য রাজনৈতিক যুগের শুধু অবশেষে রাজনীতি পাল্টে দেবে সেটা বুঝতে হলেও আসলে সেই জায়গায় ফিরে যেতে হবে যে কেন -2 এত জরুরি ছিল, কেন খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো, যে দলগুলো খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে গ্রহণযোগ্য হয়ে উঠেছে, যে দলগুলো খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করেছে, বাংলাদেশের রাজনীতিতে জনসমর্থনের এক রকমের কেন্দ্রে এসেছে, তারাও কেন এই আগস্টের পর এখন বলছে বটে যে খালেদা জিয়া তাদের সকলের রাজনৈতিক নেত্রী ছিলেন, কিন্তু তখন মানে সেই সময়টায় যখন খালেদা জিয়া বুদ্ধি পরামর্শ দিতে পারতেন, কিংবা বাংলাদেশের সত্যিকার অর্থে যে ক্রান্তিকালের কথা এখন বলা হচ্ছে, সেই ক্রান্তিকাল যখন শুরু হলো, তখন যে কেউ তার কাছে গেলেন না, তার কারণ আসলে সেখানেই নিহিত যে বাংলাদেশের 4 দশকের বেশি সময়ের রাজনীতিতে এই দুই নেত্রী এতটাই অবিসংবাদিত হয়ে উঠেছেন যে তাদের উন্নত গণতন্ত্রের দেশ ব্রিটেনে, আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায় আমরা দেখি পত্রিকার পাতার শিরোনাম হতে দেখি, সেটাকে বাংলাদেশে যেন দুই নারীর ঝগড়া, দুই নেত্রীর একটা বিশেষ চরিত্রগত দুর্বলতা সেই হিসাবে প্রকাশ করে দুই নেত্রীর যে রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা, তাদের রাজনীতির কেন্দ্রে থাকার মাধ্যমে অনন্য চরিত্র এই কারণে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন বেনজির ভুট্টো। বেনজির ভুট্টোকেও আততায়ীরা নানা পথে বিভক্ত ইসলামপন্থী বা ডানপন্থার রাজনীতিমুখী দলগুলোকে একত্র করতে পারতেন, যিনি করবে কিংবা অন্য রাজনৈতিক শক্তিকে শক্তিশালী করে তুলবে সেই রাজনীতিকে তিনি যেমন নেতৃত্ব দেন, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকে তিনি যেমন নেতৃত্ব দেন, যেখানে তিনি আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ, মানে বাংলাদেশের সংবিধানে 72-এর সংবিধানের বাঙালি জাতীয়তাবাদের পাশাপাশি বাংলাদেশি জাতীয়তাবাদ, যেখানে ইসলামী আত্মপরিচয়, ধর্মভিত্তিক আত্মপরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই রাজনীতির প্রধান মুখ হয়ে ওঠেন একজন নারী হিসেবে, একজন মা হিসেবে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, এবং তিনি কিনা বাংলাদেশের অপরাপর সকল মুসলিম ধর্মভিত্তিক, ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক একজন নারী, তিনি এই পুরো রাজনৈতিক শক্তিটার নেতৃত্ব দিচ্ছেন, এবং তিনি সেই রাজনৈতিক শক্তির নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মতো একটা দেশে, যেখানে মানে 90, 92, 94% মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, সে দেশে ইসলামী রাজনৈতিক দলগুলো, বহু মতে পথে বিভক্ত রাজনৈতিক দলগুলোকে তিনি যে শুধু একরকম ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তিতে পরিণত করার শক্তি রেখেছিলেন তাই নয়, এর মাধ্যমে তিনি সেই রাজনীতিতেও একটা নারীর অংশগ্রহণ, মধ্যপন্থার জায়গা এবং যুক্ত
ব্যক্তিগ্রাহ্যতার জায়গা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। সে কারণেই সম্ভবত -2 বাংলাদেশে এত জরুরি হয়ে আসতে না দেওয়ার মাধ্যমে সেই 2024-এর আগস্ট থেকে এই যে সকল ইসলামপন্থী দলকে ঐক্যবদ্ধ করতে পারেন, যিনি কিনা হেফাজতে ইসলামের মঞ্চেও গিয়ে উঠতে পারেন, যিনি কিনা জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদেরকে পরামর্শ দিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করতে পারেন, যার কথা বললাম যে মামুনুল হকের বাবা আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস ঘনিষ্ঠ সম্পর্ক ছিল খালেদা জিয়ার সঙ্গে, যিনি কিনা ওই 4 দলীয় জোটেরও একজন গুরুত্বপূর্ণ মানে শরিক ছিলেন, যে 4 দলীয় জোট 2001-এ ক্ষমতায় এলো, জামায়াত ইসলামী, ইসলামী ঐক্য জোট, বিএনপি আর জাতীয় পার্টি। এরশাদ সাহেবের সাথেও তিনি তখন ঐক্য করেছিলেন, পরে এরশাদ সাহেব বেরিয়ে গেলেন, সেখানে এলো জাতীয় পার্টির আরেকটি অংশ, নাজিউর রহমান মঞ্জুরের অংশ। কিন্তু এই যে মানে সকল রাজনৈতিক ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করবার যেমন আর কেউ রইল না, তেমনি এই যে নানা পক্ষ নাড়িয়ে গেল, যাদের মধ্যে অনেকেই বাংলাদেশের চরিত্রটাই বদলে ফেলতে চায়। কেউ বলছেন বাংলাদেশের নারীদের 4 ঘন্টা কাজ করা উচিত, কেউ বলছেন বাংলাদেশের নারীদের আর বের হওয়া উচিত না, কেউ বাংলাদেশের নারীরা কে কোন পোশাক পরবেন ঠিক করে দিচ্ছেন। কিংবা আবার আমরা দেখছি যে ভয়াবহ অশ্লীল স্লোগান ছাড়া বাংলাদেশে আসলে বোধহয় ফ্যাসিবাদ বিরোধী কিংবা মানে ভারত বিরোধী তার রাজনীতি করা যাচ্ছে না। এই পুরো প্রক্রিয়াটা সম্ভব হচ্ছে এমন একটা পরিস্থিতিতে যখন খালেদা জিয়ার মতো সর্বজন গ্রাহ্য ওই রাজনীতির আর কোনো নেতা না। তখন কি সত্যি বাংলাদেশে ওই ধর্মনিরপেক্ষতার আওয়ামী লীগের রাজনীতির বিরোধী যে রাজনীতি, অ্যান্টি আওয়ামী লীগ শক্তিটা, সেই শক্তিটা আসলে কেমন চেহারা নেবে তা ক্রমাগতভাবে একটা শঙ্কার কারণ হয়ে উঠেছে গত কমাসে। এবং খালেদা জিয়ার জীবনাবসানের মাধ্যমে নিশ্চিতভাবেই ওই পক্ষের ঐক্য আর কখনো, কিংবা রাজপথে ফয়সালার যে রাজনীতি, মানে ষড়যন্ত্রের রাজনীতি বাদ দিয়ে, গুপ্ত রাজনীতি বাদ দিয়ে